স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। সংসদীয় রাজনীতিতে ভারসাম্যের ঘাটতি স্পষ্ট, মত প্রকাশের অবাধ অবস্থা নিয়ে আছে সংশয়, মতের আদান প্রদানে আমাদের সামর্থ্য প্রশ্নের ঊর্ধ্বে নয়। এসব নিয়ে আজকে আলোচনা তদারকি স্বাধীনতা। কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, আছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম এবং দৈনিক মানবকণ্ঠের উপদেষ্টা সম্পাদক সিনিয়র সাংবাদিক পীর হাবিবুর রহমান। স্বাগত আপনাদের। দৈনিক মানবকণ্ঠের উপদেষ্টা সম্পাদক এখন আর পীর হাবিব ভাই নাই, তবু পীর হাবিব ভাই আমাদের সঙ্গে আছেন, আমাদের সিনিয়র সাংবাদিক। আমি প্রথমেই জনাব রুহুল আমিন গাজী আপনার কাছে জানতে চাইবো যে সরকার নতুন পে স্কেল অনুমোদন করেছে, দেশ একরকম শান্তিপূর্ণভাবেই আছে। আমরা সর্বশেষ জরিপও দেখলাম, বাংলাদেশের মানুষ শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্বকে স্বাগতই জানাচ্ছে বেশিরভাগ। আপনি কি মনে করছেন? আপনারা তো বলছিলেন যে এইভাবে সরকার চলতে পারে না, দেশের মানুষ খুব কষ্টে আছে, সেই কথাগুলি কি রিভাইজ করবেন নাকি? ধন্যবাদ আপনাকে। জরিপে আসছে অনেক কথা, একটা কথা আমরা হাইলাইট করেছি আর কি, যে জনপ্রিয়তা বেড়েছে, কিন্তু এর সাথে কেয়ারটেকার সরকারের নির্বাচন দরকার সেটা চাইতেছে, আরো বিভিন্ন প্রসঙ্গ ওখানে আছে, সেগুলি কিন্তু আমরা বলিনি। এখন প্রশ্ন হলো, দেশ কোনো সংকট নাই, ভালো চলছে। এটা আসলে কি ভালো চলছে? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় না ভালো চলছে। কেন? আমার কাছে মনে হয় যে আমরা বেতন ভাতা দেখলাম 23 লাখ বেতন ভাতা এখন সরকারের যিনি থাকেন তার কর্মচারীদের জন্য, তাদের জন্য বেতন ভাতা বাড়িয়ে দিয়েছেন, কিন্তু এই যে ধরনের প্রাইভেট সেক্টরে কি হবে আমরা কিন্তু জানি না। এই বেতন ভাতা এখন আমাদের তো, আমরা অষ্টম মজবুটে আছে, আমরা তো নবম মজবুট ছাড়া এখন তো আর মানে চলার কোনো উপায়ই থাকবে না। কারণ এই যে বেড়ে গেল, এখন একটা জাম করলো, এখন তাহলে সংবাদপত্র কি হবে বা চ্যানেলগুলিতে কি হবে? মানে রেশিওতে তো আপনার সেভাবে আপনার প্রাইস ইন্ডেক্স বেড়ে যাবে। এটা কখনোই নিয়ন্ত্রণ কোনো সরকার আমলে কখনোই বেতন বৃদ্ধি পেলে এটা করতে পারে না, এখনো করতে পারবে না, এটাই স্বাভাবিক। সুতরাং আপনি অন্যান্য সেক্টরের সমস্ত সেক্টরগুলিতে কিন্তু এর একটা অর্থনৈতিকভাবে বাংলাদেশকে স্থিতিশীল মনে হয় কিনা, যে অর্থনৈতিকভাবে বাংলাদেশ সবকটা সূচকে মোটামুটি এগিয়ে আছে? অর্থনৈতিকভাবে স্থিতিশীল কোথায়? আপনি দেখেন আমাদের কোথায় ইন্ডাস্ট্রির গ্রোথ কোথায়, আমাদের ইন্ডাস্ট্রি কোথায়, আমাদের ডেভেলপমেন্ট যেটা হচ্ছে, আমরা অনেক হওয়ার চাইতে বলছি বেশি। রাজনৈতিক বাধার কারণে হতে পারে না হরতাল। রাজনৈতিক বাধার কারণে, এই রাজনৈতিক বাধা দূর করার আমরা উদ্যোগ নিচ্ছি না কেন? রাজনৈতিক বাধাটা আমরা কি দূর করতে পারি না? আমরা তো চাইলেই পারি। আমরা কেন একটা নির্বাচন সকলে মিলে করতে পারি না? সেই উদারতা আমাদের মধ্যে নাই কেন? কারণ আমরা নির্বাচনে আসছি না, কেউ কেউ আমরা কেউ কেউ নির্বাচনে যাচ্ছি না, আবার আমরা কেউ কেউ উদারভাবে নির্বাচনে আনছি না, দুটোই বলা যায়। যেমন গ্লাসের পানি অর্ধেক খালি থাকলে খালি, আবার অর্ধেক ভরা, আমি দুইভাবে বলতে পারি। এখন নির্বাচনে আমি যেমন আসতে চাই না, আবার আপনি আনার জন্য মানুষের প্রস্তুত কিনা সেটা তো জানা দরকার। তবে এটা সত্য যে 5ই জানুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার চলছে, এই সরকার এখন চলতে পারে, বিরোধী দলের আন্দোলন নেই, সেই একটা অবস্থা চলতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই যে দেশের আপামর জনসাধারণ যেটা চায়, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে একটি সরকার গঠিত হোক, যেই সরকার, এবং আওয়ামী লীগ সরকারই আবার আসুক, সেটা তো কোনো আপত্তি নেই, কিন্তু ওই ধরনের একটি নির্বাচনের মধ্যে, একদলীয় নির্বাচন না হয়ে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যেটা আমরা প্র্যাকটিস করে আসছি, সেইভাবে একটি নির্বাচিত সরকার এসে দেশের মানুষকে শাসন করুক, এটা চায়। সেই সংকটটা কিন্তু আমাদের মধ্যে আছে। আমরা সেই ব্যাপারে আরো কথা বলবো। জনাব মঞ্জুরুল ইসলাম, আপনি বাংলাদেশের জনপ্রিয় টকশো উপস্থাপকদের একজন, বাংলাদেশে যারা টকশো করছেন তাদের মধ্যে আপনি অন্যতম জনপ্রিয় একজন। আপনি কি লক্ষ্য করেছেন যে চ্যানেলগুলির অনুষ্ঠান মনিটরিং করছে কমিটি, এই মর্মে আমরা একটা খবর পড়ছি, এবং জনাব হাসানুল হকিনও আমাদের তথ্যমন্ত্রী, উনি বলছেন যে সম্প্রচার কমিশন প্রতিষ্ঠিত হবে, টকশোর জন্য সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা হবে। সেই মানদণ্ড কি বিটিভির টকশোগুলির মতো করে হবে, যে মানে যে এই মানে আমাদের টকশো করতে? আপনার কাছে কি মনে হয়, বিষয়টি আপনার কাছে অ্যালার্মিং মনে হয় কিনা? ধন্যবাদ। এক কথা যদি জবাব দেয়, অবশ্যই অ্যালার্মিং। আবার যদি আমি এটা বিশ্লেষণে যাই, বাস্তবতায় যাই, সেটা হচ্ছে আমাদের এখানে যারাই তথ্যমন্ত্রী থাকেন, তথ্যমন্ত্রীদের মূল দায়িত্ব থাকে সরকারের মুখপাত্র হিসেবে কাজ করা। কখনো কখনো আমরা দেখি সেই মুখপাত্রের দায়িত্বেও তারা নিজেদের অবস্থানকে সুদৃঢ় করার জন্য, সরকার বলতে আমাদের এখানে বাস্তবতা হচ্ছে গণতান্ত্রিক বাস্তবতা, মূলত মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক এজেন্ডা এবং তার দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করা, অথবা তার উন্নয়নের কর্মসূচিকে বাস্তবায়ন। সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি, হাসানুল হক সাহেব আমাদের সকলেরই পরিচিত, সাংবাদিকদের অত্যন্ত প্রিয় মানুষ, সজ্জন মানুষ, কিন্তু কখনো কখনো উনি যে সমস্ত কথাবার্তা বলেন তাতে মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বা তার দল যেই গতিতে যেতে চান তার চেয়েও হয়তো উনি 200 মাইল স্পিডে বেশি যেতে চান। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এই সমস্ত কথার সাথে বাস্তবতার সম্পর্ক খুব দেখি না। ফলে এই ক্ষেত্রে আপনি যদি আক্ষরিক অর্থে ধরেন এটা অ্যালার্মিং, কিন্তু প্রায়োগিক অর্থে যদি আমি সাংবাদিক হিসেবে মনে করি, ওনার আগে অনেক তথ্যমন্ত্রী এসছেন, সামরিক শাসনের সময় আমরা তথ্যমন্ত্রীদের বক্তব্য শুনেছি, স্বৈর শাসকের সময় শুনেছি, বিএনপির সরকারের সময় শুনেছি, আগের আওয়ামী লীগ সরকারের সময় কোনো সরকারের তথ্যমন্ত্রীর
এই ধরনের বক্তব্যের কোনো শৃঙ্খল আমাদের গণমাধ্যমকে তো বাঁধতে পারেনি, আমাদের কণ্ঠ বাঁধতে পারবে না, এইটুকু নিশ্চিত। অন্তত গত 7 বছরে শেখ হাসিনার সরকারের সময় আমি কিন্তু একজন, যেমন আপনি উপস্থাপন করলেন, একজন টক শোর অংশগ্রহণকারী হিসেবে আমাকে আজকে পর্যন্ত কেউ কোনোদিন বলেনি যে এই কথাটা আপনি এইভাবে বলেন না, অথবা আমি এটুকু নিশ্চিত করে বলি না না ভালো কথা সেটাই বলেন। এর সাথে আমি উল্লেখ করে বলি, গাজী ভাই নিশ্চয়ই অন্য কথা বলবেন। না, এর সাথে আমি উল্লেখ করে বলি, আমার সাথে অন্য যারা আছেন, আমি একেবারে আপনাকে চ্যালেঞ্জ করে, আমার সাথের দুজন তারা অত্যন্ত খালি টক শোর লোক না, অত্যন্ত মানে সক্রিয় সাংবাদিক, তাদের দুজনকে সাক্ষী রেখে আমি বলতে চাই, আমার খুবই আমি নিশ্চিত করে বলতে পারি তাদেরও এমন কোনো নির্দেশনা এসছে যে আপনি এই কথাটি টকশোতে বলতে পারবেন না, বা আপনি অনুষ্ঠান করার আগে আমাদের বলে দিয়েছেন যে ভাই এর বেশি বলা যাবে না, এরকম দৃষ্টান্ত আমার ধারণা আপনার কাছেও নাই। না মঞ্জু ভাই, আমার কাছে নাই, সেটা আমি স্বীকার করব। কিন্তু আপনি কিছু শব্দ যদি আপনি খেয়াল করেন, এই শব্দগুলো অনেকদিন ধরে বলা হচ্ছে। যেমন সর্বশেষ তথ্যমন্ত্রী বললেন যে টকশোগুলিতে বিকৃত অসত্য তথ্য উপস্থাপনের সুযোগ থাকবে না। বিকৃত এবং অসত্য তথ্য হচ্ছে, আপনি সাংবাদিকতার একজন উজ্জ্বল ছাত্র, আপনি জানেন যে তার আয়ু সবচেয়ে কম, এটি বললেই কি হয়। গাজী ভাই যদি একটি বিকৃত, আমি কথার কথা বলছি, যদি কোনো বিকৃত বা অসত্য তথ্য দেন, মানে সেটি তো উনি ধরে এক্স্যাক্টলি আমার মনে হয় এই কথাগুলো এই যে আমরা আলোচনা করছি, আমার ধারণা ওনার বুঝতে সুবিধা হবে। অন্য এক প্রসঙ্গে পরে সুযোগ পেলে বলবো যে আজকে অর্থমন্ত্রী এক কথা বলেছেন, উনি ওই যে শিক্ষকদের, সকল শিক্ষকদের জ্ঞান নিয়ে উনি প্রশ্ন তুলেছেন, তিনি ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এরকম মন্ত্রীরা অনেক সময় তারা অনেক স্ক্রিপ্ট তাদের আমলারা সম্মান রেখেই বলতে চাই, এমন সব স্ক্রিপ্ট ওনাদের সামনে তুলে ধরেন, ওনারা হয়তো পড়ে ফেলেন, অনেক সময় বুঝে বা না বুঝে। ফলে আমি নিশ্চিত করে বলতে পারি যে এই বিষয়ে উনি যতই তকমা দেন না কেন, এই তকমাগুলো প্রায়োগিক ক্ষেত্রে খুব কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। জনাব পীর হাবিবুর রহমানের কাছে কি মনে হয় যে এই তকমাগুলিকে আসলে কোনো প্রভাব বিস্তার করে না? আমরা কিন্তু দেখতে পাই যে টক শোতে আসলে কথা বলার সময় মঞ্জু ভাই যতই বলুক যে আমাদেরকে আসলে বলে না, এই কথা সত্য, কিন্তু এক ধরনের চাপ সৃষ্টি হয় কিনা? দেখেন, আপনি আয়োজন তো সুন্দর চমৎকার করেছেন, এখানে দর্শকের সামনে যে পরিবেশনা দিয়েছেন, এখানে আমি কি বলবো, মধ্যপন্থার বাই কোনো জায়গা নেই বাংলাদেশে। মাঝখানে দাঁড়িয়ে যে কথা বলবেন, ডান দিক থেকেও কিল আসবে, বাম দিক থেকেও লাথি আসবে। এখানে গাজী ভাই আছেন, গাজী ভাইয়ের চেহারা দিন দিন সুন্দর হচ্ছে, আর আমার বন্ধু এবং ভাই মঞ্জু ভাই, তার দেখেন ইন্টেলেকচুয়াল যে ফ্লেভার, এটা দিন দিন বিকশিত হচ্ছে এবং বাড়ছে। এবং তারা দুইজন আমাদের বাড়ছে কোলেস্টেরল, তাদের দুজনের যে আপনার বক্তব্য, এতেই দর্শকরা বুঝতে পারবেন দেশ যে আসলে দুইটা ভাগে বিভক্ত, এবং সাংবাদিক কমিউনিটি সব জায়গায় যে দখলবাজি, এটার যে চিত্রায়ন, এটা আপনার ফুটে আসবে। তো আমি যেটা বলছি যে এটা আমি একমত যে কোনো নিয়ন্ত্রণ আরোপ করে এই জাতিকে কখনো দমানো যাবে না। এক, যে আমাদের দেশে স্বাধীনতা উত্তরকালে আপনি যদি দায়িত্বহীন সাংবাদিকতার কথা বলেন, তাহলে গণকণ্ঠকে সেখানে নিয়ে আসতে হয়। আপনি যদি এই দেশে আপনার উগ্র রাজনীতির কথা বলতে পারেন, রাজনীতির কথা নিয়ে আসতে পারেন সদ্য ভূমিষ্ঠ একটা জাতির জীবনে, সেখানে সিরাজ শিকদার বা পূর্ব বাংলা সরবরাহ পার্টি, গণবাহিনী, এইসব রাজনীতিকে নিয়ে আসতে পারেন। পরবর্তীতে আপনি নিয়ে আসতে পারেন তাদের উত্তরাধিকারিত্ব নিয়ে জামাত, শিবির বা জাতীয়তাবাদী রাজনীতির প্রবক্তারা যে হরতাল, অবরোধের সহিংস রাজনীতি দিয়েছেন, এইটা কখনো গণতন্ত্রের রাজনীতি হতে পারে না। যেমন আওয়ামী লীগের আমি একটা জায়গায় বলি যে তারা গণতন্ত্রের রাজনীতি করেছে। কিভাবে করেছে? ৭৫-এর 15ই আগস্টের কালো রাতের হত্যাকাণ্ডের মাধ্যমে একটা দলকে কবরে শায়িত করার চেষ্টা হয়েছিল। সেই দল 21টা বছর সে তার দীর্ঘ সংগ্রামের পথ হেঁটেছে। এই দলটিকে আবার বিএনপি জামাত শাসনামলে রাতারাতি গ্রেনেড হামলা দিয়ে, 21-এর গ্রেনেড হামলা দিয়ে এক রাতে উড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু আজকে সেই দলটি ক্ষমতায় পাওয়ার পর সেই দলরা বা তার স্থাবকরা বা তার জোট শরিকরা মনে করছে এই ক্ষমতা অনন্তকাল থাকবে। আমি জানি না তাদের কাছে কি ফর্মুলা, কিন্তু মনে হচ্ছে আচার আচরণে। এবং সেখানে আপনার যে ব্যাপারটি লক্ষণীয় সেটি হলো গিয়ে তারা বিরোধী দল, প্রধান যে রাজনৈতিক শক্তি ছিল রাজনীতির বিরোধীর ময়দানে, সেটিকে তারা হাতুড়ি পেটা করে করে নিঃশেষ করছে। এবং যে মামলার পাহাড়, যে চার্জশিটের পাহাড় এবং তাদের বিরুদ্ধে যে রিমান্ড, এইটা মনে করেন বাংলাদেশের রাজনীতিতে এক বিরল ঘটনা। এটা ৭৫-এর পরে আওয়ামী লীগের উপরে এসেছিল, তার চেয়ে ভয়ঙ্কর রূপে এবার বিএনপির উপরে এসেছে। এবং বিএনপির যেসব নেতারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বাস পুরানো, বাস ভাঙচুর, এই ধরনের মামলায়, নাশকতার মামলায় যেভাবে জড়িয়ে দেওয়া হচ্ছে, হয়তো রাজনীতিতে আগামী দিনে ভালো মানুষরা রাজনীতির দিকে আসবেন না। আমি আপনার আলোচনা, আপনার কথা অত্যন্ত চমৎকারভাবে এটি উপস্থাপন করেছেন। আমি শুধু মাঝখানে একটু জানতে চাই যে এই যে পরিস্থিতির মধ্যে সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করতে পারছেন, কি টক শো, কি রেডিও সাংবাদিকতা, টেলিভিশন সাংবাদিকতা, প্রিন্ট সাংবাদিকতা। দেখেন, আপনি এত চমৎকার উপস্থাপনা করেন, আপনি জানেন আপনি গেস্ট কিভাবে আনেন, আপনি এই যে ব্যালেন্স করে করে গেস্ট নিয়ে আসা,
আমাদের তিনজনের চাইতে কি উত্তম এই আলোচক আর নাই বাংলাদেশে, কিন্তু আপনি মাথায় চিন্তা করে নিয়ে আসছেন, কারণ আপনি জানেন যে আপনি এই টকশোর পরে কি হতে পারে। আসলে কিছু কথা বুঝে নিতে হয়। বিএনপির স্টাইল একটা, আওয়ামী লীগের স্টাইল একটা, আবার সামরিক শাসকদের স্টাইল একটা। সামরিক শাসন জমানায় আমি বলি যে উপর থেকে রাজনীতিবিদ, মন্ত্রী, এমপি জন্ম দেওয়া হতো। আর এই গণতন্ত্রের শাসনামলে আমি দেখতে পাই যে উপর থেকে কিভাবে রাতারাতি বুদ্ধিজীবী জন্ম দেওয়া যায়। এই যে বিষয়গুলো আপনার, এই বিষয়গুলো বলে যাওয়ার পরে আমি জানি যে আমার অদৃশ্যভাবে কি হবে। আব্রাহাম লিঙ্কন একটা কথা বলেছেন যে তোমার যদি মনে করো যে তোমার বন্ধুত্বকে কেউ দুর্বলতা মনে করে, তাহলে মনে করবে পৃথিবীতে তুমি শক্তিশালী। কিন্তু সেইটা আব্রাহাম লিঙ্কন তার গণতন্ত্রের চেতনাবোধ থেকে বলেছিলেন। কিন্তু আজকের বাংলাদেশে কি সেই প্রেক্ষাপটে রয়েছে? আমি এখান থেকে বের হয়ে যাওয়ার পর দেখবো যে আমরা হয় চাকরিহারা হয়েছি, না হয় দেখা যাবে যে আমরা পীর হাবিব ভাই কিন্তু একটি ভয়াবহ কথা বলেছেন। তবে আমি বলি আর্টিকেল 57 নিয়ে যে বিতর্কের ঝড় বয়ে গেছে, তারপর এই ধরনের বক্তব্য এটা সমীচীন নয়। আর মঞ্জুল ইসলাম যেটা বলছেন, আবুল মাল মুহিত যেটা বলছেন শিক্ষকদের মান নিয়ে আমি তাদের বুকের দিকে আঙ্গুল তুলে বলতে চাই যে আজকের শিক্ষকরা রাজনৈতিক দলের কৃতদাসে পরিণত। আজকের সাংবাদিকরা দুইটি রাজনৈতিক দলের কৃতদাসে পরিণত। আমরা সাংবাদিকদের দায় দিব, শিক্ষকদের দায় দিব, কিন্তু মঞ্জু ভাই আমি গাজী ভাইয়ের কাছে আসার আগে সকলকে জেনারেলাইজ করা কি ঠিক হবে? আমি তো সবার কথা বলছি না, আমি বলছি শিক্ষকরা আজকে সাংবাদিকরা বলেন। মঞ্জু ভাই আপনি যে কথাটা তুলছিলেন, আমি শুধু একটি বিষয় আপনার কাছে জানতে চাইবো যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল, সকল সাংবাদিক নয় বলেই তো আমি আজকে বলতে পারছি এই কথা। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আজকে বললেন যে জ্ঞানের অভাবে শিক্ষকরা এই আচরণ করছেন। এই বক্তব্যের মাধ্যমে কি তার মানে তিনি যে একটা বাংলাদেশের অনেক বড় মন্ত্রী, তার সেই আসন কি আরো পাকাপোক্ত হবে, নাকি তাকে আসলে এই বক্তব্যের জন্য কোন রকম কোন জবাবদিহির সম্মুখীন হতো? আপনার কাছে কি মনে হয়? বাস্তবতা যদি বলি, এখানেও আমি সাংবাদিক হিসেবে একবার তো তকমা দেওয়ার চেষ্টা করলেন আমার বন্ধু পীর হাবিব ভাই, যে সরকারের পক্ষে আপনি বললেন। আমি যতটুকু আমার বিবেক যা বলে আমি তাই বলি। আজকের এই অর্থমন্ত্রী শেখ হাসিনা গত 7 বছরে সরকার প্রধান হিসেবে অনেকগুলো সাফল্যের দিকে আমাদেরকে নিয়ে গেছেন, নিম্ন মধ্যমায়ের দেশে এসেছি। কিন্তু এই সকল সাফল্যের মধ্যে কয়েকজন মন্ত্রী তাদের কথা বলে সরকারের জনপ্রিয়তাকে কমানোর জন্য যারা দায়ী, তার মধ্যে আমি একেবারে নির্দ্বিধায় বলতে চাই আবুল মাল আব্দুল মুহিত তাদের অন্যতম। সেই পদ্মা সেতু থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে এই যে ধরনের পে কমিশন দেওয়া হলো, এটা দিয়ে কিন্তু সরকারি কর্মচারীদের 21 লক্ষ মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হলো, সকলে অভিনন্দন জানিয়েছে। বাস্তবতা হচ্ছে, এ নিয়ে বিস্তারিত আলোচনা যাব না, যে প্রাইভেট সেক্টরের কথা গাজী ভাই বললেন, তো প্রাইভেট সেক্টর কি হবে, চ্যানেলের কি হবে? অলরেডি প্রাইভেট সেক্টর চ্যানেল এই পে স্কেলের চেয়ে অনেক টাকা বেশি বেতন দেয়। সে জায়গায় তারা যখন খুশি, এই অর্জনকে কলঙ্কিত করলেন, প্রশ্নবিদ্ধ করলেন এই আবুল মাল মুহিত। তার কোনো বিচার হবে না, এটা আমি যদি আপনি সরাসরি বলেন। তার কারণ হচ্ছে কি, দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করি যে এরকম আরো কয়েকজন যারা এরকম বিতর্কের জন্ম দিয়েছেন, আমরা টকশোতে বলি তাদের শেষ পর্যন্ত তাদের কিন্তু কোন রকম ক্ষতি হয় না। আমি পীর হাবিব ভাইয়ের কাছে আসলে জানতে চাইবো যে এই ধরনের ঘটনাগুলি পরে আমরা যখন আলোচনা আসবো, যে এই ধরনের ঘটনাগুলি যারা ঘটান, বা মঞ্জু ভাই বলছিলেন যে কয়েকজনের কথার জন্য আমরা তাদের বিচার কেন হয় না, আমরা একটু পরে আসি পীর হাবিব ভাই আপনার কাছে। আমরা গাজী ভাইয়ের কাছে আসলে আসবো, আমরা একটা বিরতি নিয়ে ফিরি। আমি সাংবাদিকতা নিয়ে কথা বলছিলাম যে সেই ক্ষেত্রে আপনি একজন সাংবাদিক, আবার একজন সাংবাদিক নেতা, আবার আপনার রাজনৈতিক পরিচয় কর্মকাণ্ড আসলে অনেক আমরা দেখতে পাই। সাংবাদিক এবং সাংবাদিক নেতা, রাজনৈতিক যে আপনার আলাদা পরিচয় আছে, এইটার মধ্যে আপনি কিভাবে সমন্বয় রাখেন? আপনি কি তিনটি পরিচয়ের ক্ষেত্রে আপনি আপনার পরিচয়ের প্রতি সুনাম রাখতে পারেন, না কোনো জায়গায় আপনার কম্প্রোমাইজ করতে হয়? আমরা এটা বিরতি নিয়ে ফিরি গাজী ভাই, আপনার মুখে শুনতে চাই যে আপনি কিভাবে এটি করেন। আমরা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। গাজী ভাই সাংবাদিক নেতা, রাজনৈতিক পরিচয় যদি আমরা একজন আপনাকে সক্রিয় রাজনৈতিকবিদও বলি, প্রতিটি কর্মকাণ্ড আলাদা আপনি করতে পারেন কিনা, কোনোটার সাথে সাংঘর্ষিক কিনা? অবশ্যই আপনি সাংবাদিক নেতা দুটা বলতে পারেন, যেটা আমি ধারণ করি, বা 36 বছর সাংবাদিক নেতা নেতৃত্ব করছি, সেটা বলা যায়। কিন্তু রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মী, এটা বলা বড় ডিফিকাল্ট হবে। পেশাজীবীদেরকে যখন একসাথে করা হয়, তার একটা বিরাট অংশের আপনি নেতৃত্ব দেন। পেশাজীবীরা হচ্ছে চিকিৎসক আছে, ইঞ্জিনিয়ার আছে, টিচার আছে, লয়ার আছে, এই ধরনের পেশা আর কি। এই পেশাজীবীরা, আমরা এটা পাকিস্তান আমলেও এটা হয়েছে, সময়ে সময়ে পেশাজীবীরা ঐক্যবদ্ধ হয়ে পেশাভিত্তিক কথা বলছে, বা বিভিন্ন সময় গণতন্ত্রের পক্ষে কথা বলছে, স্বাধীনতা যুদ্ধের পক্ষে কথা বলেছে, এই সমস্ত জিনিসগুলি হয়েছে। সেইটা কিন্তু কোনো দলীয় কোনো দলের কোনো পদে বা কোনো কর্মী হিসাবে এখনো আবর্তিত হই নাই।
ভবিষ্যতের কথা বলতে পারবো না। তো সেক্ষেত্রে আপনি রাজনীতির সাথে আমাকে গোলাতে পারবেন না, এই কারণে রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম গিয়ে কিন্তু আমি কখনো কোনো কোথাও বক্তৃতা দিই নাই। রাজনৈতিক প্ল্যাটফর্মে গিয়ে মানে অর্থাৎ আপনি কারোর জন্য ভোট চান নাই? না না, কিন্তু কাউকে সমর্থন করেছেন আপনি কেন আপনি একাধিকবার? এটা বলেন না কেন গাজী ভাইকে, যে গাজী ভাই শেখ হাসিনা যখন গ্রেনেড হামলার শিকার হইলেন ওই দিন সন্ধ্যায় আপনি ছুটে যান নাই, কিন্তু যেদিন খালেদা জিয়া আটক হইলেন আপনি সেই দিন পার্টি অফিসে ছুটে চলে আসছেন। এই দৃশ্য আমরা দেখি। না না, সেটা কোনো কথা না। তাহলে এইটা কি কথা বলেন? গ্রেনেড হামলা আমি মানুষ হিসেবে গেছি। না না, গ্রেনেড হামলার দিন আমি কর্মেই ব্যস্ত ছিলাম, একজন মানুষ হিসেবে মানুষের পীর হাবিবের জানা নাই। গ্রেনেড হামলার দিন আমি সেখানে কাজেই ব্যস্ত ছিলাম, আমার রিপোর্টিং কাজে ব্যস্ত ছিলাম, আরো রিপোর্টাররা ছিল। আসলে আপনারা কাজে রিপোর্টিং এ এত ব্যস্ত থাকেন না না না, যে আমরা কর্মীরা রিপোর্টিং করতে পারি না। আমি গ্রেনেড হামলার সময় আমি অত বড় নেতা নই যে আমি গিয়ে মানে শেখ হাসিনার মতো গাজী ভাই গ্রেনেড হামলা 2004 সালে হয়েছে, আপনি 1991 সালে অভিযুক্ত। আমরা প্রফেশনে আসার পর থেকে আপনাদেরকে নেতাই দেখতেছি। আর খালেদা জিয়া যেটা গিয়েছি, খালেদা জিয়ার সাথে সেখানে কেউ ঢুকতে পারে না গাজী ভাই। আসলে আমি একজন সাংবাদিক হিসেবে ট্রাই করেছি যে ঢুকতে পারি কিনা, কথা বলা যায় কিনা। না গাজী ভাই আসলে আমরা এখন কথাটা হলো যে আমরা সবকিছুর মধ্যে কথা বললে যদি মানে কোনো কথা, এখন আমি ধরেন ডেমোক্রেসির পক্ষে আমি সাংঘাতিকভাবে আছি, আমি গণতন্ত্র চাই। গণতন্ত্র, আমি একদলীয় গণতন্ত্র পছন্দ করি না এবং করি না। আমি ছাত্রলীগ করতাম, আওয়ামী লীগ করতাম, একদলীয় শাসন ব্যবস্থা আসার পর আমি ছেড়ে দিচ্ছি এই কারণে যে আমি একদলীয় শাসনটা পছন্দ করি। 1978 সালে যখন জিয়াউর রহমান মানে রাষ্ট্রপতি ঘোষণা করেছিলেন নিজেকে, তখন আপনি তাকে সমর্থন করেছিলেন? 1978 সালে আমি প্রথম ঢাকা সাংবাদিক নির্বাহী কমিটির সর্বোচ্চ বোর্ডে নির্বাচিত। ওটা তো গণতান্ত্রিক সরকার ছিল না। তখন জিয়াউর রহমান আমাদেরকে ডিনার লাঞ্চ দিয়েছিলেন বঙ্গভবনে। সেটা ঠিক আছে, কিন্তু পরে তাকে সমর্থন করেছেন না, তারপরে সম্পর্কটা সেটা করে উঠছে। কিন্তু বস্তুটা হলো যে এই যে আমরা কিন্তু যে এখানে আমি সবার কথাই বলতেছি, কেউ কিন্তু রাজনৈতিক দলের ওইভাবে সক্রিয়ভাবে যে কোনো রাজনৈতিক দলের যে নেতা বা কিছু তা না। আমরা সবাই একটা মত, আপনি নেতা না, এটা হলো মঞ্জু মানে ভালোবাসা বলে। জি, কোন ধরনের ভালোবাসা জানি না, কিন্তু বলে আর কি। কিন্তু প্রশ্নটা হলো যে আমরা কেউ রাজনৈতিক নেতা না, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে যে কথাগুলি বলা দরকার, আমরা প্রয়োজন মনে করি, সেই কথাগুলি আমরা বলি। এবং এই কথাগুলি যদি কেউ না কেউ যদি না বলে, তাহলে যেটা আপনি একটু আগে বলতেছিলেন যে যে তথ্যমন্ত্রী যে কথা, যদি এটা হয় যে মানুষের বাক স্বাধীনতা থাকবে না, কথা বলার অধিকার থাকবে না, মিছিল করার মিটিং করার অধিকার থাকবে না, জনসভা করার অধিকার থাকবে না, কিছু যদি কোনো অধিকার যদি না থাকে, তাহলে সেটা আরেকটা রূপ ধারায়। সেই রূপটা যারা শাসন ক্ষমতা থাকে তাদের জন্য স্থায়ী কোনো মঙ্গল বয়ে আনে না। এটা আমরা অতীতও দেখি নাই, ভবিষ্যতে দেখবো না। কাজে যতটা ডেমোক্রেটিক সিস্টেম থাকে, লিবারাল অ্যাটিটিউড থাকে, মানুষকে কথা বলার সুযোগ দেওয়া হয়, ততটাই কিন্তু সরকারের জন্য ভালো। রাইট মঞ্জু ভাই, এই যে গণতান্ত্রিক যেই কথা আমরা বলছিলাম যে গণতন্ত্র, সেটা আমি গাজী ভাইয়ের সাথে একমত পোষণ করে বলছি। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদমর্যাদায় যিনি আছেন হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি বলছেন মত প্রকাশের স্বাধীনতা হস্তক্ষেপ করা হচ্ছে, গণমাধ্যমে মুক্তভাবে কিছু করতে পারছে না। এই প্রধানমন্ত্রীর বিশেষ দূতের এই অভিযোগ থেকে আমরা আসলে কি বার্তা পাবো? তার মানে এখানে অতি গণতন্ত্র চলছে, প্রধানমন্ত্রীর বিশেষ দূত পর্যন্ত প্রধানমন্ত্রীর নীতির বিরুদ্ধে কথা বলতে পারছে। আমি এইভাবেও ব্যাখ্যা করতে পারি। বাস্তবতা হচ্ছে খালিদ, এটা একেবারে সিরিয়াস কথা। সিরিয়াস কথা হচ্ছে আপনি যে আলোচনা শুরু করেছিলেন যে মাননীয় তথ্যমন্ত্রী, সেও তো একটা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়, কেন এই সমস্ত আলোচনাগুলো আসে? আমরা কিন্তু এই যে টকশোতে আমরা এক একটি মত কিন্তু আমরা প্রকাশ, এটা কিন্তু প্রকাশ্য, আমরা স্বীকার করি কি না করি, আমরা এক একজন এক একটি মতকে আমরা বিশ্বাস করে হয়তো সেই মতের পক্ষে কথা বলার চেষ্টা করছি। এই জায়গা থেকে আপনার চ্যানেলটা কোথাও কিন্তু সেটা বিএনপির বলেন, জামাতের বলেন, জাতীয় পার্টির বলেন, জাসদের বলেন, তাদের কারো বক্তব্য কিন্তু কোথাও ধামাচাপা থাকছে না, প্রত্যেকে কথা বলা যাচ্ছে। বাংলাদেশে এমন হয়েছে, ওই যে কাবা শরীফের গিলাপের কথা বলে এখানে এক ধরনের ধর্মান্ধতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এই ইতিহাস তো আমরা তৈরি করে এসেছি। এখন আমরা যখন এই গণতন্ত্রের সুযোগ নিতে গিয়ে আজকে পাশ্চাত্য বিশ্বে কি হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে আলোচনা হচ্ছে যে গণতন্ত্রের সুবিধা নিয়ে জঙ্গিবাদের কিভাবে বিস্তার হচ্ছে। যখন তাদের ওখানে প্রকাশ্যে মানে জনসভার মধ্যে হামলা হচ্ছে, তখন ওরা মনে করে চিন্তা করছে যে আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা দেব, কিন্তু সকলের জন্য কি এই অধিকার থাকবে কিনা, যারা রাষ্ট্র এবং জনগণকে ক্ষতিগ্রস্ত করতে চায়, ধ্বংস করতে চায়। সে জায়গায় আমি যেতে চাই না, কিন্তু আমার কথা হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা বিধানও কিন্তু সরকারের দায়িত্ব, রাইট, সেটা যেই ক্ষমতায় থাকে। কিন্তু মঞ্জু ভাই, সে জায়গায় আমি এইটুকু বলতে চাই যে এখন পর্যন্ত বৃক্ষতর নাম কি ফলে পরিচিত? আমি 7 বছরে শেখ হাসিনার সরকারের যা দেখেছি, তাতে আমার কাছে মনে হয় 24টি টেলিভিশন যেভাবে কথা বলছে, প্রিন্ট মিডিয়া যেভাবে কথা বলছে, এই ধারা যদি অব্যাহত থাকে, আমি অদূর ভবিষ্যতে এরকম কোনো সম্ভাবনা দেখি না। যেই মন্ত্রী যেই কথাই বলুক,
তাতে আমাদের এই যে কথা বলার স্বাধীনতা শুধুমাত্র সাংবাদিকদের না, রাজনৈতিক দলের কথা বলার স্বাধীনতা বন্ধ হবে। আমরা এরশাদ সাহেবকে যদি উদ্ধৃত করি তাহলে আমরা দেখবো যে এরশাদ বলছেন এখন কথা বলা যায় না, টকশোতে মানুষ মনের কথা বলবে তাও বন্ধ, সবকিছু সেন্সর হচ্ছে, মুখ বন্ধ, কলম বন্ধ, আমাদের নিঃশ্বাসও বন্ধ। এটা কি গণতন্ত্র? এটা আমি এরশাদ সাহেব অনেক সময় অনেক কথা বলে, ফলে এরশাদ সাহেবের কথাকে আমরা সত্যি কথা বাংলাদেশের মানুষ তো বিশ্বাস করে না, গণমাধ্যম কর্মীরা কতটা বিশ্বাস করে এটা সন্দেহ আছে। পীর হাবিব ভাই কি বলবেন? না, আমি আগের প্রশ্নটি আবার ফিরে আসি, যারা এইসব কথা বলেন, অনেকে আমরা অর্থমন্ত্রীর কথা বলছিলাম, তার আগে সমাজ কল্যাণ মন্ত্রীর কথা আসছে, স্বরাষ্ট্রমন্ত্রীদের কথা আসছে, তাদের আসলে বড় ধরনের কোনো কিছু না। বাংলাদেশে তো মন্ত্রীদের একটা আছে অধিকতন একটা ব্যাপার রয়ে গেছে, মানুষকে আঘাত করার একটা প্রবণতা রয়ে গেছে, ক্ষমতার দম্ভ প্রকাশের একটা অহমিকা, এটা চিরন্তনী সত্যে দাঁড়িয়েছে। কিন্তু অর্থমন্ত্রীর ব্যাপারে যেটা বলছেন, অর্থমন্ত্রীকে আমি 2-3টা জায়গায় রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, কুর্নিশ করি। একটা হলো আপাদমস্তক, তিনি একজন সৎ মন্ত্রী। 2 নম্বর, তিনি মহান সংসদে দাঁড়িয়ে যখন বলেন যে হলমার্কের বা কি আপনার বেসিক ব্যাংকের মতো জালিয়াতদেরকে আমরা ধরতে চেয়েছিলাম, বড় জালিয়াতদের পারি নাই, আমাদের ভিতর থেকে অনেকে বাধা দিয়েছেন, তখন বোঝা যায় যে এই পরিস্থিতির মধ্যে যেখানে এটি শুনেন না যে অর্থমন্ত্রী বলছেন যে 3-4 হাজার কোটি টাকা, এটি তেমন টাকাই না, সামান্য। সোনালী ব্যাংকের ঘটনার পরে এইটা তো তুমি পরে বলেন, কিন্তু যখন চাপে পড়ে তখন এসে যে ওই নির্মোহ সত্যটা বেরিয়ে আসে ভিতর থেকে। এইটা প্রথমটা বলেন তিনি এটা কায়দা করে অর্থমন্ত্রীর মতো পাওয়ার জন্য। কিন্তু আমি বলছি যে কারণে যে এই জিনিসগুলো যে বলা, এটা মানুষকে মেসেজটা দেওয়া যে এটার ভিতরে এদেরকে রক্ষা করার জন্য সরকারের ভিতরে যে আরেকটা শক্তি কাজ করে, এই মেসেজটা আমি পাই। আমি এইটা বলছি। আর এমনি যদি আপনি বলেন আমার কি লাভ হয়, একজন অর্থমন্ত্রী যদি সরকারের ভিতরে সরকারকে ইয়ে না করতে পারেন, আমি তো এই মেসেজটা পাই যে তিনি দুর্বল অর্থমন্ত্রী সরকারের ব্যাপার। আমি জনগণ, আমি বার্তাটা পেয়ে গেছি যে এখানে অর্থমন্ত্রী যখন দাঁড়িয়ে বলেন এবং তার যখন মন্ত্রিত্ব বহাল থাকে তাহলে তিনি নির্মোহ সত্য বলেছেন। এরশাদ যখন এই কথাটা বলেন এবং তিনি যখন প্রধানমন্ত্রীর বিশেষ দূত থাকেন এবং তার দলের নেতারা যখন সরকারের মন্ত্রিসভায় থাকে, তখন আমি বিশ্বাস করি যে এরশাদ সত্য বলছেন। যদি অথবা মঞ্জু ভাইয়ের কথা সুর মিলিয়ে বলতে তাকে পাত্তা দেওয়া হচ্ছে না, না কেন? কারণ তিনি তো সরকারের পার্ট, কিন্তু প্রধানমন্ত্রীর বিশেষ দূত আপনি বলছেন, তাহলে আমি কেন পাত্তা দেব না? সরকারই তো আমার প্রতিনিধিত্ব কে করে? রাষ্ট্রের সরকারই তো করে। 1, 2 হলো গিয়ে যে আরেকটা বিষয় আমি যেটা বলছি আপনাকে, যে বাংলাদেশে অধিকথনের মাত্রা এটা সবার মধ্যে আছে, যারা বিপ্লবের স্লোগান তুলেছেন। আমি যে কথাটা বলছিলাম যে একটি জাতি, এই জাতি যখন পেটে খাবার ছিল না, এই জাতির মানুষের পরনে যখন কাপড় ছিল না, তখন আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদেরকে গণতন্ত্র শিখিয়েছিলেন। প্রতিবাদ প্রতিরোধের কিভাবে উদ্বুদ্ধ হয়ে একটি জাতি একসুতায় বাধা পড়তে পারেন মহান স্বাধীনতার সংগ্রামী, সেটি তিনি হেমিলনের বংশীবাদকের মতো তিনি শিখিয়েছিলেন। আজকের তথ্যমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র, মানুষের অধিকার, মানুষের কণ্ঠ খুলে কথা বলার অধিকার নিয়ে আজকের তথ্যমন্ত্রী বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশিরভাগ সময় তার জীবনের দীর্ঘ সময় এটার জন্য তিনি লড়াই করেছেন। সুতরাং আজকে যদি তিনি 5 বছরের বা 4 বছরের মন্ত্রিত্বের জায়গা থেকে তিনি যদি সেইখানে এমন কিছু করেন, সম্প্রচার নীতিমালা বা অন্য কিছু করতে গিয়ে যে গণমাধ্যমের কণ্ঠরোধ হয়, যে তথ্যমন্ত্রী একদিন বক্তৃতা করেছিলেন যে আওয়ামী লীগ একদলীয় বাকশাল গঠনের মাধ্যমে গণতন্ত্রের পথ রুদ্ধ করে সকল সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিল 4টি সংবাদপত্র থেকে, তখন তিনি তার আত্মঘাতী বা স্ববিরোধিতা করলেন এবং তার সারা জীবনের যে সংগ্রাম, আমার মনে হয় যে তিনি স্ববিরোধিতা করেছেন ঠিকই, কিন্তু তিনি হয়তো সরকার যা চায় তাই করতে চাইছেন। মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাই অবশ্য বলছেন যে সরকার এরকম চাচ্ছে কিনা সেটা একটু অ্যাড করতে চাই, খালিদ আমাকে সুযোগ দিলে। এই জায়গায় আমি জেনারেল এরশাদ এবং মোহিত সাহেবের ব্যাপারে কথা দুটি কিন্তু একই রকম, দুজনে 80 পর বৃদ্ধ, এবং তারা কিন্তু এই মোহিত সাহেব যদি সৎ হন, ওনার সাথে আমি বিশ্বাস করতে চাই, সৎ নৈতিক লোক যদি থাকেন, উনি যদি ব্যর্থ হন, বেসিক ব্যাংক এবং হলমার্ক কেলেঙ্কারির দায় ওনার পদত্যাগ করা উচিত ছিল। একইভাবে এরশাদ সাহেব উনি যদি মনে করেন যে এই হচ্ছে বাস্তবতা, উনি যদি বিশ্বাস করে থাকেন, প্রধানমন্ত্রীর বিশেষ দূতের ক্ষমতা সুবিধা না নিয়ে তারও পদত্যাগ করা উচিত। এটা হচ্ছে মানুষের সাথে এক ধরনের প্রতারণা করা। আপনার এই কথাটাই বুঝে যাচ্ছে যে আপনি যে মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ছিলেন, ওখানকার রাজনীতিটা যে আয়ত্ত করেছেন, এটা আমেরিকান ডেমোক্রেসির কথা বলছেন। পদত্যাগ বাংলাদেশে কেউ করে না, কিন্তু আরেকটা বিষয় আমি বলছি, আমার বন্ধু মঞ্জুরুল ইসলাম বোধহয় হয়তো ভুলে যাচ্ছেন যে বাংলাদেশ সংসদীয় শাসন ব্যবস্থার দেশ কার্যত নয়। বাংলাদেশ রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থেকে প্রধানমন্ত্রীর শাসন ব্যবস্থায় প্রত্যাগমন করেছে এবং সেখানে
এটা প্রধানমন্ত্রীরাই এখন সাফল্যের যেই যে বললেন যে জরিপে আসছে, আমি শেষ করছি, জরিপে এসেছে যে প্রধানমন্ত্রী সরকারের চাইতে জনপ্রিয়তা অনেক এগিয়ে, কারণ তার সরকারের মন্ত্রী আর থাকলো কি থাকলো না, এই মন্ত্রীদের পাবলিকও গণে না, প্রধানমন্ত্রীরও গণার দরকার নাই। এবং দুই নেত্রী মনে করেন কয়েকদিন আগে বিএনপির একটা সভায় বেগম খালেদা জিয়াও বলেছেন মন্ত্রী আর থাকলো কি থাকলো না, এই মন্ত্রীদের পাবলিকও গণে না, প্রধানমন্ত্রীরও গণার দরকার নাই। এবং দুই নেত্রী মনে করেন কয়েকদিন আগে বিএনপির একটা সভায় বেগম খালেদা জিয়াও বলেছেন যে আমার দল ভাঙার চেষ্টা করবেন না, চলে যান। এবং এইখানেও ক্যাবিনেট মিটিং এ সেই দিন প্রধানমন্ত্রী যে বেদনার কথা বলেছেন সেখানে বোঝা যায় তার দলেও কিছু জগৎ শেঠ রয়েছেন, সুতরাং আপনি তাদেরকে ধরে চলবে না। আমরা আবার আপনার কাছে আসবো। আমি জনাব রুহুল আমিন কাছে বিরতির পরে আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে তেল গ্যাসের দাম বাড়ার বিরুদ্ধে আমরা দেখেছি যে সরকারের যে শরিক আছে সে ওয়ার্কার্স পার্টিও আসলে বিভিন্ন রকম কর্মসূচি দিয়েছে, এমনকি জাসদেরও একাধিক কর্মসূচি আছে, কিন্তু আমরা যে প্রধান বিরোধী দল বা জোট আমরা যেটিকে বলি বিএনপির কর্মসূচি সেরকম জোরালো ভাবে আমরা দেখি নাই। এই জনগণের সাথে সম্পৃক্ত কর্মসূচির ক্ষেত্রে কি পালন করার ক্ষেত্রে বিএনপির অন্য কোনো অসুবিধা আছে নাকি বিএনপি আসলে করতেই চাইছে না বা পারছে না? আপনার পর্যবেক্ষণটা আমরা একটু শুনবো, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। বাংলাদেশে গাজী ভাই আপনার কাছে জানতে চাইছিলাম যে তেল গ্যাস দাম বাড়ানোর বিরুদ্ধে ওয়ার্কার্স পার্টি কর্মসূচি পালন করছে, জাসদ কর্মসূচি পালন করেছে সরকারের শরিকও, কিন্তু আমরা প্রধান বিরোধী দল বা বিরোধী জোটকে সেইভাবে কর্মসূচি পালন করতে দেখি নাই। এর কারণ রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে আপনি কি মনে করেন? মঞ্জু ভাই, পীর হাবিব ভাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের একজন দর্শক সিদ্দিকী ওনার নাম, উনি বলছেন যে আপনারা মুক্ত এবং ন্যায়ানুগ স্বাধীন গণমাধ্যম ব্যবহার করছেন, উনি ইংরেজিতে বলেছেন কথাটা, কিন্তু আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশন পাচ্ছি না। এই ব্যাপারে আপনাদের মতামত ওনারা জানতে চেয়েছেন। আমরা গাজী ভাই থেকে ফিরে এসে আপনাদের কাছে আসছি। গাজী ভাই, তেল গ্যাসের দাম। ধন্যবাদ খালেদ। একটা হলো যে বিরোধী দল কিন্তু পালন করেছে, 20 দলীয় জোট কিন্তু একটা বিক্ষোভ কর্মসূচি তারা পালন করেছে। হ্যাঁ, যেমন আগে যেরকম হরতাল দিত বিরোধী দল, এই ধরনের মূল্য বৃদ্ধি হলে সেটা দিচ্ছে না। এটা বাস্তবিক বিরোধী দলের কর্মসূচি নাই দিয়ে আমরা নিজের একটু অবাক হচ্ছি যে তেলের দাম সারা বিশ্বে কমে গেছে। তেলের দাম কমে গেলে কিন্তু উৎপাদন কষ্ট সবকিছুতে কমে আসবে, বিদ্যুতের উৎপাদন কষ্ট কমে আসবে, সবকিছু কমে আসবে। তো আপনি তেলের দাম কমাচ্ছেন না, আপনি তেল গ্যাসের দাম, আমাদের গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছেন। তাহলে বাড়িয়ে দিয়ে মানুষের উপরে কি করতে চাচ্ছেন আপনি? কেন তেলের দাম যেখানে সারা বিশ্বে কমেছে এবং যেখানে বিদ্যুতের দাম কমে যাওয়ার কথা, কারণ তো আপনি এখন তো আমাদের বেশি তেল দ্বারাই তো বিদ্যুৎ উৎপাদন বেশিরভাগ কুইক রেন্টাল যেটা সেটা করা হয় না। আমাদের বিদ্যুৎ উৎপাদনের শতকরা 18% তেল দিয়ে করা হয়। 18% যদি করা হয়, বাড়ার কোনো কারণ নেই। এটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক হলো যে এটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং কেন বাড়িয়ে দেওয়া হয়েছে কি কারণে সরকার ভালো বলতে পারবে, কিন্তু এটা সাধারণ মানুষের একটি ভোগান্তি বেড়েছে এবং সর্বত্র বাড়বে, যানবাহনে সর্বত্র সব জায়গায় বাড়বে। আর বিরোধী দলের কর্মসূচি যে কথাটি খালেদ আপনি বলেছেন, বিরোধী দলের সমস্ত এমন কোনো নেতা নেই যার বিরুদ্ধে 30 থেকে 40, 50, 60টি মামলা নাই। আপনি দেখেন আমাদের শওকত মাহমুদ সাংবাদিক, আমরা আপনারা সকলে চিনি, সে রিমান্ডে পরে রিমান্ড খাটতেছে, তার সিআইডি অফিসে নাকি আমি শুনেছি যে 16 তলা পর্যন্ত হাইটে উঠেছে। তো তার তো এমনিতেই হার্টে সে ভালো রোগী, তো মরে যাওয়ার কথা। এখন এই প্রথম একজন সাংবাদিককে ধরে রিমান্ডের পরে রিমান্ড নেওয়া হচ্ছে। অতীতে কিন্তু এই ঘটনাটি আমাদের ঘটেনি। সাংবাদিক গ্রেপ্তার হয়েছে, আতাউর সামাদ গ্রেপ্তার হয়েছে, আবার রিলিজ হয়েছে, সেটা হয়েছে। কিন্তু শওকত মাহমুদ ভাই সম্পর্কে এটি বলা হয়েছে যে উনি আসলে সাংবাদিক শওকত মাহমুদ, যে শওকত মাহমুদ কে আমরা সবাই জানি, তিনি হিসাবে আসলে উনি গ্রেফতার হন, উনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে গ্রেফতার করেছে। পল্টন থানার মামলাটি যদি আমি বলি, সেখানে পরিষ্কার লেখা আছে শওকত মাহমুদ ব্র্যাকেটের সাংবাদিক। সেটা হয়তো ওনার পরিচয় না, কেন সেখানে বিএনপি চেয়ারপারসন লিখতে পারতাম, সাংবাদিকতা লিখেছি তো। একটি মামলা তো আমরা একেবারে কাগজ সহ তুলে আইনা সে দেখেছি, ব্র্যাকেটের সাংবাদিক নেতা। কাজেই আজকে বিরোধী দলের কোনো নেতা কর্মী প্রকাশ্যে তো সমাবেশ করা দূরে থাক, এমনি ঘরে মিটিং করলে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। আপনি দেখলেন এই যে জামাতে দেখলাম 2 সাবেক এমপি গ্রেপ্তার, 13 জন, তাও গ্রেনেড কি পাওয়া গেছে দেখলাম। তো এইভাবে যে বিরোধী দলের কিন্তু দৌড়ানের মধ্যেই আছে, বিরোধী দল কিন্তু স্বস্তিতে কোনো এই সম্পর্কে যদি আপনি একটু কুইক আপনার মন্তব্য জানতে চাই। এই পর্বটি আমাদের খুব ছোট, সেজন্য আমাদের একটু নিতে হচ্ছে। সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেফতার করা হলো, আমরা সেরকম কোনো প্রতিবাদ দেখছি না। এর কারণ হচ্ছে একেবারে সত্যি কথা আপনি যেটি বলেছেন যে পুলিশের লেখার ব্যাপারে আমাদের ধারণা আছে, বহুদিন ক্রাইম রিপোর্টিং করেছে গাজী ভাই, ফলে সে জায়গায় পরিচয়টি তার নামের কারণে লেখা হচ্ছে সাংবাদিক। মূলত তাকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হিসেবে গ্রেফতার করা হয়েছে। কারণ যেটি পীর ভাই বলার চেষ্টা করছিলেন, যখন বেগম খালেদা জিয়া গৃহবন্দী ছিলেন বা স্বেচ্ছায় বন্দী ছিলেন, তখন কিন্তু বিএনপির কোনো নেতা এগিয়ে যাননি, যেমন গাজী ভাই এগিয়ে গিয়েছিলেন।
অর্থাৎ উনি সাংবাদিক হলেও তার ওনার অ্যাক্টিভিটি কিন্তু যদিও রাজনৈতিক পরিচয় নাই। শওকত ভাই কিন্তু দীর্ঘদিন সাংবাদিকতা থেকে অনুপস্থিত। আমি আপনি ওনার সাংবাদিকতা দেখে কিন্তু আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম। অনেকদিন ধরে উনি সাংবাদিক হিসেবে কোথাও ওনার লেখালেখি কোনো জায়গায় সংশ্লিষ্ট না, রাজনৈতিক পরিচয়টাই বড়। এটা যদি আমরা জাতির সামনে একটা বিভ্রান্তিকর তথ্য দেই তাহলে কিন্তু বিভ্রান্ত হবে মানুষ। মূলত শওকত ভাই এখন রাজনীতি, তবে তার এই মামলাটি বৈধ কি অবৈধ এটা দেয়া ঠিক কিনা এটা আরেকটি আলোচনা হতে পারে। এক, দ্বিতীয় কথা আপনি যে এই যে শওকত মাহমুদ আপনার বিভিন্ন জায়গায় গিয়ে বোমা মারছে, গাড়ি পুরাইছে, সেটাই তো বললাম, ওইটা আরেকটি আলোচনা। সেই আলোচনা আমি যেতে চাই না, সেই আলোচনা আরেকটি আলোচনা। কারণ অনেক সময় হয় মঞ্জু ভাই শওকত ভাইয়ের ব্যাপারে নালি এটা আপনি বললেন যে তিনি রাজনীতি, কিন্তু যে কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে যে 30-40-50 টাকা মামলা দেওয়া হচ্ছে এটাই আমি বলছি, এটা মোটেই উচিত না। কিন্তু এর সাথে আবার স্মরণ করিয়ে দিতে চাই পীর হাবিব ভাইয়ের কথার উদ্ধৃতি দিয়ে, আওয়ামী লীগ কিন্তু 21 বছর পুরো সামরিক শাসন, আধা সামরিক শাসনের মধ্যে নিষ্পেষণের জাতাকলে টিকে ছিল, কারণ তাদের নেতারা সক্রিয় ছিল, ঐক্যবদ্ধ ছিল, কর্মীর সমর্থন ছিল। বিএনপি এবং 20 দলীয় জোটের ব্যাপক সমর্থক থাকার পরও তাদের সামরিক শাসকরা কিন্তু একজনের বিরুদ্ধে 40টা করে মামলা দেয়নি। জি, আমি তখন মামলা না, তখন একেবারে হত্যা করার মতো অবস্থা পরিস্থিতি মোকাবেলা করছি। এখন যেটা হচ্ছে এখনকার নেতারা তারা তাদের সম্পদ এবং আত্মরক্ষা এবং মামলার ভয়ে এত বেশি সন্ত্রস্ত, তারা মনে করছেন যে সরকার এমন একটি সুযোগ করে দেবে, তারা মামলা হামলা ছাড়া গাড়ি করে এসে বক্তৃতা করে যাবে। আমার মনে হয় যে এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই গাজী ভাইয়ের কাছে আমরা শুনবো। গাজী ভাই, আমরা এই বিষয়টি শুনতে চাইবো যে বিএনপির বর্তমানে ভারপ্রাপ্ত মহাসচিব সহ বিএনপির স্ট্যান্ডিং কমিটির অনেকেই কিন্তু আসলে বাইরে আছেন, কিন্তু সেই অর্থে আপনারা যেটি বলেন যে নেতা কর্মীদের জন্য আন্দোলন করা যাচ্ছে না, সেটি আসলে ঠিক কিনা এটি আপনি নিশ্চয়ই বলবেন। আমরা বিরতিতে যখন ফিরবো তখন পীর হাবিব ভাই আপনার কাছে একটু আমরা জানতে চাইবো একটু ব্রিফলি যে দেশের বিভিন্ন সংকট আমরা এর আগে দেখেছি যে সুধী সমাজ বা যারা কোনো রাজনীতির সাথে জড়িত না তারা এগিয়ে আসেন আর এটি সমাধান করার চেষ্টা করেন। আজকে যদি এটি গণতন্ত্র সংকট হয়, আজকে যদি এটি মুক্তবুদ্ধি সংকট হয়, তাহলে সেভাবে তারা কোনো রকম ভূমিকা রাখতে পারছেন না কেন? আমরা শুধু রাজনৈতিক সংকটের কথা বলছি না, ব্লগার খুন হচ্ছে কয়েকদিন পরে কয়েকটা, মানুষকে মানুষ পিটিয়ে মেরে ফেলছে, অতি সাধারণ কারণে সিলেটে বাচ্চাদের মেরে ফেলা হচ্ছে, এরকম নানা ধরনের কথাই আছে। আপনি এই ব্যাপারে সুশীল সমাজের ভূমিকা নিয়ে একটু বলেন, আমরা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। বাংলাদেশে জনাব পীর হাবিবুর রহমান, রাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে সংকট বা শূন্যতা সৃষ্টিতে আমরা দেখেছি যে সুধী সমাজ বা যার থেকে আমরা নাগরিক সমাজ বলি তারা অনেক সময় অনেক ভূমিকা পালন করেছে, কিন্তু আমরা এখন কি রাজনীতি কি সামাজিক অস্থিরতা কোনো ক্ষেত্রে আমরা তাদের কোনো ভূমিকা বা তাদের সেই রোলটা দেখতে পাচ্ছি না। এমন একটা প্রশ্ন করলেন আপনি, মনে হচ্ছে বুকের মধ্যে বিষ মাগানো ছুরি মেরে দিলেন। কিভাবে মানলেন? বাংলাদেশের তেল সংকট ছাড়া কোনো সংকট নেই আসলে। এত তেলবাজের উপদ্রব, কি রাজনীতি কি সিভিল সোসাইটি, সব জায়গায় আপনি দেখেন। বাংলাদেশে একটা মেয়র নির্বাচন হলো, এই নির্বাচনে দুইটা দল প্রতিদ্বন্দ্বিতা করলো, আওয়ামী লীগ এবং বিএনপি, এবং এই দুইটা দলের কোনো নেতাই তার নেতৃত্ব দিলেন না। আপনি খেয়াল করে দেখেন, একদিকে সৈয়দ শামসুল হক সহস্র কি কমিটি না লক্ষ্য কি কমিটি কইরা, আপনার মনে করেন তারা এটা বলতে পারবেন কারা কারা ছিলেন, এইটা বলে তারা নির্বাচনে নাম নেন না, বলতে পারবেন। তারপরে মনে করেন যেমন ওইদিকে এমাজউদ্দিন, তাকে তার বয়স এখন 85, ডাক্তার কি বলেছে, আপনি ওইটা থেকে ওইটা পর্যন্ত ঘুমাবেন, আপনি এই সময় থেকে এই সময় খাবেন, এই সময় থেকে এই সময় আপনি হাঁটবেন একটু ঘরের মধ্যে বা বাড়ির আশপাশে। ঠিক সৈয়দ শামসুলের বয়স 80 উপরে। বাপরে বাপ, খেলারাম খেলে যাও, এত তেল কই পাও বাবারা? তুমি নাগরিক সম্মান দিচ্ছ প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী ওইটা চাচ্ছে না। ছাত্রলীগ 2001 সালে যেটা দিয়ে দিচ্ছে প্রধানমন্ত্রীকে, সেইটা উনি আইসা বলছে উনার নামের আগে দেশরত্ন আবশ্যিক লিখতে হবে। তুমি কে আবশ্যিক বলা? তুমি একটা সিটিজেন, তোমার বয়স 85, আমার বয়স 52, আমি একটা সিটিজেন। এইটা যদি নির্বাচিত অথরিটি পার্লামেন্ট করে বা দুইজন মেয়র দিত তাহলে এটাকে মানাইতো। এই যে এরা যে আসলে তেল দিতে দিতে এরা হুশ বুদ্ধি সব হারিয়ে ফেলছে। এখানে আপনি কিভাবে আশা করেন যে বাংলাদেশে গণতন্ত্রের সংকট তারা দেখবে? তারা কেউ গণতন্ত্রের সংকট দেখে না। যারা ছেঁচা খায়, যারা সামাজিক সংকটের ক্ষেত্রে, সামাজিক সংকটের ক্ষেত্রে যে নৈরাজ্য চলতেছে, মানুষের মৃত্যু, মানুষের জীবন সবচেয়ে সস্তা এখন, আর সবকিছু মূল্যবান। একটা তদবির অনেক টাকা, আপনার একটা তদবির করাই দিলে অনেক টাকা দরকার। একটা মানুষ মারবেন, এইটা আপনি দেখবেন খুব সহজে হয়ে যাচ্ছে, গুম খুন হয়ে যাচ্ছে। এই যে একটা দেশের অবস্থা, এটি তো সামাজিক অস্থিরতা। বাচ্চা ছেলেরা রেহাই পাচ্ছে না, অদ্ভুত একটা অবস্থা ঘরে ঘরে। এটা তো সরকারেরও দায়িত্ব না অনেকগুলো। এই যে মূল্যবোধের অবক্ষয়, এই জন্য আমি সবসময় বলি যে আপনি তো দুজন সাংবাদিক, তারা দুইটা রাজনৈতিক দলের পক্ষে স্পোকম্যানের দায়িত্ব পালন করলেন, দর্শকরা এতক্ষণ দেখলেন। আপনি তাকে জিজ্ঞেস করলেন গাজী ভাইকে, যদিও আমরা বলি আমরা আমাদের অগ্রজ যে একই বৃন্তে দুইটি ফুল, গাজী ভাই আর বুলবুল। আমাদের বুলবুল ভাইও আমাদের খুব প্রিয় মানুষ, তাদের দুজনের চেহারা প্রফেশনে আসার পর থেকে একই রকম দেখি। দিন দিন তারা সুন্দরের
মূর্ত চা একটু প্রতীক দেওয়া হিসেবে দরকার। আবির্ভূত হচ্ছেন। যাই হোক, এখানে আবার ইন্টেলেকচুয়াল আমাদের মঞ্জু ভাই আসছে আমেরিকার বুদ্ধি নিয়ে, এখানে তারা ভালো চালাবেন আমরা এটাই আশা করি। কিন্তু আপনি দেখেন যে দেশের যে অবস্থা, 5ই জানুয়ারির যে নির্বাচন, এই নির্বাচন কি আসলেও জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কি প্রশ্নবিদ্ধ নয়? এই নির্বাচন কি আপনি অন্য দেশে হইলে আপনি কি হাসাহাসি করতেন? সংবিধানের বৈধতা দিয়ে আপনি রান করতে পারেন, প্রশাসন নির্ভর ক্ষমতাকে আপনি টিকিয়ে রাখতে পারেন, কিন্তু জনগণের হৃদয় কি জয় করতে পারেন? জনগণের হৃদয় আজকে শেখ হাসিনা তার যে সাফল্য, তার যে ক্যারিশমা, এটা দিয়ে তিনি তার ইমেজটাকে নিয়ে চলে যাচ্ছেন সামনে, কিন্তু তার যে বহর, এই বহর কালকে যদি আওয়ামী লীগ ক্ষমতা থেকে যায়, এই বহরকে খুঁজে পাওয়া যাবে না। আমি এই বহরের প্রসঙ্গে আসছি। মঞ্জু ভাই, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে শক্ত রাজনৈতিক প্রতিপক্ষ না থাকায় সৈয়দ আশরাফুল ইসলাম, মোহাম্মদ নাসিম সহ সরকারি দলের অনেক শীর্ষ এবং গুরুত্বপূর্ণ নেতারাই এই কথা বলছেন, দ্বন্দ্ব সংঘাত নিয়ে কথা বলছেন, ভাগ বাটোয়ারা নিয়ে কথা বলছেন, খাই স্বভাব নিয়ে। এইগুলি দেখে কি আপনি এই সরকারের সাফল্য নিয়ে শঙ্কিত কিনা, বা আপনি এটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, আমি কিছুটা সংকেত সরাসরি উত্তরে এর আরেকটু ব্যাখ্যার আগে আমি একটু পীর হাবিব ভাই চমৎকার লেখেন এবং কথা বলেন, কথা শিল্পী বলা চলে, উনি সাংবাদিক হচ্ছে বরং এত জনপ্রিয়। সে জায়গায় উনি ঠিকই বলেছেন। গাজী ভাই, আমি আমার কথায় দুটি বড় দলের স্পোক্সম্যানের মতো মনে হচ্ছে, বুলবুল ভাইকে উনি টেনে আনলেন, এখানে নাই। এটি বাস্তবতা, কারণ বাংলাদেশের 45 বছর ইতিহাসে এই দুটি বড় দল তাদের অনেক প্লাস মাইনাসের পরই বাংলাদেশের জনগণের 80% মানুষকে নেতৃত্ব দিচ্ছে, গণতন্ত্রে রক্ষায়, গণতন্ত্রকে সামনে নিয়ে যাওয়ার ভূমিকা রেখেছে। কিন্তু পীর ভাইয়ের মতো অনেকেই আবার আমরা দুই দলের সমালোচনা করতে গিয়ে কখনো কখনো তৃতীয় পক্ষকে আমরা সমর্থন করে দেখেছি, আসলে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাতে পারেনি। আমরা 1-11-এর সময় দেখেছি যারা দুটি দলকে বাদ দিয়ে -2 করে বাংলাদেশকে এটি তৃতীয় ধারার দিকে নিতে চেয়েছিল, তারা আরো বেশি দুর্নীতিবাজ। এই জায়গায় আমি বলি, উনি নিজেই ব্যাখ্যা করেছেন পীর ভাই, যে আওয়ামী লীগ এখন যে পরিস্থিতিতে আছে, অনেকগুলো পত্রিকা আসছে, আওয়ামী লীগের সৈয়দ আশরাফ নিজে বলেছেন যে 75-এর আগের পরিস্থিতি হবে কিনা। এটা কেবল আওয়ামী লীগ না, অধিকাংশ মেজরিটি নিয়ে যারাই ক্ষমতা ছিল, সেটা বিএনপির সময় বিএনপি, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, তারা দলটা, সরকারটা ভালো চালায়, কিন্তু দলটা এক ধরনের গণবিচ্ছিন্নতার দিকে এগিয়ে যায়। আমি মনে করি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি পুনরুক্ত করতে চাই যে অনেকেই এটি বলছেন, এটি একটি সতর্কবাণী। আওয়ামী লীগকে দল হিসাবে শক্তিশালী হতে হবে। যেমন বিএনপির অনেক সমালোচনা আমরা করছি, বিরোধী দলের ভূমিকা পালন করতে পারছে না, নেতারা কর্মীদের থেকে বিচ্ছিন্ন, কর্মীরা জনগণ থেকে বিচ্ছিন্ন, কিন্তু সমর্থক আছে। আওয়ামী লীগে কিন্তু কেবল সমর্থক দিয়ে কিন্তু ভবিষ্যতে গণতন্ত্রের ক্রাইসিসকে মোকাবেলা করতে পারবে না। সেই ক্ষেত্রে দলকে সক্রিয় করতে হবে। দল সক্রিয় হবে যদি জনগণের কাছে সুশাসন এবং দুর্নীতি বাদ দিয়ে জনগণের সেবার দিকে মনোনিবেশ করে। গাজী ভাই, একটি বিষয় আপনাদের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকে যদি কোনো একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন যেটি বলে থাকে, সেটি যদি হয়ও, তাহলে যদি আওয়ামী লীগ হারেও, তাহলে সেটি আওয়ামী লীগ অজনপ্রিয় হয়েছে বলে হারবে, বিএনপির কোনো ক্রেডিটের জন্য না। এই অবস্থানটা থেকে কি বিএনপি কোনো পরিবর্তন করতে চায়, বা এই স্টেটমেন্টটি কি সত্য কিনা? মানে দেশে আওয়ামী বিরোধী আছে, বিএনপি সমর্থক নেই? না, বিএনপির সমর্থক নেই এই কথা এভাবে বলা যাবে না, কারণ আমরা তো আসলে নির্বাচন দিয়ে যাচাই করলাম না যে কার সমর্থক বেশি, কার সমর্থক কি। সেরকম একটা নির্বাচন দিয়ে যাচাই করলে তো বুঝতে পারতাম। এবং সরকারের জন্য কিন্তু এটা প্রয়োজন ছিল। সরকার দীর্ঘদিন শাসন করেছে এবং শাসন করছে, একটা জনপ্রিয়তা কিন্তু তাদেরও ভাবা উচিত যে আসলে অবস্থানটা কি, কোথায় তারা দাঁড়িয়ে আছে। একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্যে কিন্তু সেই জনপ্রিয়তা আসা দরকার। আজকে বিরোধী দলের অবস্থাটা কি? এমন কোনো বিরোধী দলের নেতা বা কর্মী নেই কোনো অঞ্চলে, কোনো জায়গায়, সে প্রত্যন্ত অঞ্চলে পাওয়া যাবে না যে তার বিরুদ্ধে একাধিক মামলা মোকদ্দমা নেই, এবং সে রাস্তায় বেরোলে তিনি গ্রেপ্তার হচ্ছেন, রিমান্ড হচ্ছে এবং তাকে নির্যাতন করা হচ্ছে। এই যে ক্রাইসিস, এই ক্রাইসিস থেকে বিএনপি এখন যেটা করতেছে সেটা হলো যে দলকে পুনর্গঠন করতেছে। আপনার আরেকটি পরিচয় আছে বলে এই প্রশ্নে আমাকে নিতে হচ্ছে, আমার একদমই সময় নাই। সেটা হচ্ছে যে তৌহিদ, উনি বলছেন যে আমাদের দেশে সম্প্রচার নীতি বলা দরকার। সাংবাদিকতার স্টুডেন্ট হিসেবে বলছি যে এই দেশে গণমাধ্যমগুলি প্রতিষ্ঠান হিসেবে দুর্বল। আপনি এই বক্তব্যের সাথে একমত কিনা? গণমাধ্যমগুলি কি প্রতিষ্ঠান হিসেবে দুর্বল? আপনার কাছে গণমাধ্যমগুলি প্রতিষ্ঠান হিসেবে দুর্বল না, কিন্তু গণমাধ্যমগুলিকে দুর্বল করে রাখা হয়। তার মানে আপাতত কি দুর্বল আপনি এরকম মনে করছেন? না, কিছু তো দুর্বলতা তো আমাদের মধ্যে কাজ করি। আমি এই প্রশ্নটির উত্তর আসলে মঞ্জু ভাই থেকে আমি মনে করি না গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে দুর্বল, বরং আমরা কখনো কখনো গণমাধ্যমের মালিকরা তাদের স্বার্থ রক্ষার জন্য দুর্বলতার দিকে নিয়ে যেতে চায়। সাংবাদিকরা সোচ্চার, শেষ ভরসা সাংবাদিক। পীর হাবিব, আপনার কাছে গণমাধ্যমকে প্রতিষ্ঠান হিসেবে দুর্বল মনে হয় কিনা? একদম 5 সেকেন্ড আছে আমাদের। আমাদের গণমাধ্যম এখনো মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত জনগণের স্বপ্ন পূরণ করতে পারেনি, যেমন পারেনি আমাদের রাজনীতি। প্রতিষ্ঠান হিসেবে দুর্বল কিনা মনে করেন কিনা? আমাদের শেষ অবশ্যই দুর্বল। প্রতিষ্ঠান হিসেবে দুর্বল মনে করছেন। আমরা এটা নিয়ে নিশ্চয়ই আরো কথা বলবো। যেটা মঞ্জু বলছিলেন,
তৃতীয় শক্তিকে এনেছিল 111 এনেছিল আমাদের দুইটি শেষ না করতে। শেষ দুইটি রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি জামাতের রক্তক্ষয়ী সহিংসতার পথ ধরে। জনাব পীর হাবিবুর রহমান, জনাব মঞ্জুল ইসলাম মঞ্জু, জনাব রুহুল আমিন গাজী, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।